বিরতিহীন ১ ঘন্টার রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। রাষ্ট্রপতির কাছে আবেদনের পরই হারিস আনিসের সাজা মওকুফ, পুলিশের তালিকায় নাম কমিউনিকেশন গ্যাপ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল থেকে করোনা টিকার অ্যাপ সুরক্ষার সেবা। তামিম সৌম্য সহ ভ্যাকসিন নিলেন টাইগার ক্রিকেটের ২৩ জন। সয়াবিন তেলের বেঁধে দেয়া মূল্য সহনীয় নয় বলছেন বাজার বিশ্লেষকেরা। ভর্তুকি দিয়েও হলেও দাম কমানোর পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে মন্ত্রণালয় কিছু গোপন করেনি বলেও দাবি তার। আর হারিসের নাম এখনও পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকাকে কমিউনিকেশন গ্যাপ বলছেন তিনি। তথ্যচিত্রে হারিস ও আনিস আহমেদকে দেখানো হয় পলাতক হিসেবে, তবে এর অনেক আগেই তাদের সাজা মওকুফ হয়েছে বলে সম্প্রতি জানান সেনাপ্রধান। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না, যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে তাদের সাজা মওকুফ হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি। আমাদের আইনে ৪০১ ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন। সাজা মওকুফের পরও হারিস আহমেদের নাম ও ছবি পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে কেন আছে, এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কমিউনিকেশন গ্যাপ, এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পাশাপাশি ওই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত জুলকারনাইন সামি সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিয়ে কথা বলেন আসাদুজ্জামান খান। আল জাজিরার মামলা হয়েছে, মামলার অভিযোগপত্রগুলি সে তো আসবে, আমাদের পুলিশের কাছে আসবে, যখন পুলিশ তখন ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত আমাদের পুলিশের কাছে আসেনি। এদিকে আল জাজিরার সম্প্রচার নীতির সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। যে আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, একটা তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের তো পাবলিক গ্রহণ করেই নাই, আর তাদের জন্যে তাদের ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। এইরকম মিডিয়া থাকা উচিত না। এর আগে ওই তথ্যচিত্রটিকে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে নাকচ করে সরকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালের কর্মচারীদের হাতে জনগণের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দিচ্ছেন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি ধর্ষণ মামলার শুনানিতে এ মন্তব্য করে আদালত। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন, ডাক্তার সহ ১২ জন হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করলে তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করে আদালত। তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। ধর্ষণের মামলায় এক শীর্ষ আসামির জামিন আবেদনের সঙ্গে উপস্থাপিত ৩টি মেডিকেল প্রতিবেদনে অসামঞ্জস্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, এসপি সহ ১২ জনকে তলব করা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার আদালতে হাজির হন তারা। শুনানিতে চিকিৎসকদের তীব্র ভর্ৎসনা করেন হাইকোর্ট। ধর্ষণের যে প্রতিবেদন দেয়া হয়েছে তার প্রতিটি টার্ম ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন আদালত। ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকেরা ক্লার্ক দিয়ে মেডিকেল প্রতিবেদন করে জনগণের জীবন তাদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা ব্যক্তিগত প্র্যাকটিস বেশি করছেন। পরে চিকিৎসকেরা ক্ষমা চাইলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। মেডিকেল সার্টিফিকেটে ছাপানো ফর্মে কিছু অসঙ্গতি ছিল, যেটার কারণে এইজ ডিউরেশন অফ দ্য অ্যাসল্ট যেটা সেইটাতে একটু ডিসক্রিপেন্সি আসছে, যে কারণে ডাক্তাররা ওনারা এই বিষয়ে আদালতের কাছে মার্জনা প্রার্থনা করেন। ভবিষ্যতে এই ধরনের ভুল ত্রুটি যাতে না হয় এবং আমাদের প্রচলিত সমাজে এই যে নারী শিশু নির্যাতনের যে মিথ্যা মামলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যেন আমরা সবাই আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক আচরণ করি, সেই বিষয়েও আদালতের পর্যালোচনা উঠে এসছে।
এছাড়াও ভিকটিম 7 বছরের শিশু ও অভিযুক্ত 11 বছরের শিশুর ক্ষেত্রে আইনের যে ধারায় মামলা করা হয়েছে তা তদন্ত কর্মকর্তার চরম ভুল বলে মন্তব্য করেন হাইকোর্ট। পুলিশ সুপার আদালতকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ এলাকা, ধর্ষণের নামে অনেক মিথ্যা মামলা হয়, এ ধরনের ভুল আর হবে না এমন প্রতিশ্রুতি দেন তিনি। আপনার মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে এই শিশুর বয়স 11 থেকে 12 বছর, তার মানে হচ্ছে আপনার আমাদের পেনাল কোডের ধারা 83 অ্যাট্রাক্ট করে, সেই হিসেবে তার বিরুদ্ধে তো 9-1 মামলা চলতে পারে না। আর এই মামলায় কোর্ট আপনি রুলও দিয়েছেন হচ্ছে এই মামলার কার্যক্রম কেন কোয়াশ করা হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত বছরের 4 সেপ্টেম্বর ঘটে ধর্ষণের ঘটনাটি। ভুক্তভোগী শিশুটি 6 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিল নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। তাদের দেয়া 3টি মেডিকেল প্রতিবেদনেই দেখা যায় অসামঞ্জস্য। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাশকতা, পুলিশের কাজে বাধাসহ 3 মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, সাইফুল ইসলাম নীরব সহ 74 নেতাকর্মীকে 21শে মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এই জামিন দেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কয়েকজনকে গ্রেপ্তার করে। এই সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় 3টি মামলা করা হয়। এই 3 মামলায় আগাম জামিন পেলেন বিএনপির 74 নেতাকর্মী। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আদায় করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিকালে বরিশাল জেলা স্কুল মাঠে দলের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার উদ্যোগের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। সমাবেশে বরিশাল বিভাগের 6 জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া ইশরাক হোসেন, তাবিথ আওয়াল, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 6টি সিট নির্বাচনের পরাজিত প্রার্থীরা নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। সভা চলাকালে ছাত্রদলের 2 পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চাই এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই দাবি জানায়। জিয়াউর রহমানের খেতাব তারা বাতিল করতে চায়। যে ব্যক্তি জীবন উৎসর্গ করে একটি মহাযুদ্ধের সূচনা করেছেন, জনযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, দেশের রাষ্ট্রপতি হিসেবে কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে বিদায় হয়েছেন, আজকে এই ধরনের একজন মহান মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নিতে চায়। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,329 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 14,603 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 391 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.68%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,42,268 জনে। সুস্থ হয়েছেন আরও 678 জন। এ নিয়ে মোট সুস্থ 4,89,932 জন। করোনার টিকাদান সহজ করতে চালু হলো সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপ। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই অ্যাপের মাধ্যমে সেবা মিলবে আগামীকাল থেকে। এতে টিকা কেন্দ্রে কমবে দীর্ঘসূত্রতা। করোনা টিকা নিতে কুর্মিটোলা হাসপাতালে এসেছেন মোহাম্মদ ইসাহাক। 4 দিন আগে নিবন্ধন করলেও এখনও পাননি SMS, তাই টিকা না নিয়েই ফিরতে হচ্ছে তাকে। SMS না পাওয়াতে আমি চলে যেতে হচ্ছে। 3-4 দিন হয়েছে আমরা করছি, রেজিস্ট্রেশন করাইছি, মানে সার্ভার খারাপ, এই জন্য যায় না। টিকা নিতে পারলেন না 81 বছরের এই বয়োজ্যেষ্ঠ, নিবন্ধন করলেও পাননি SMS। সারা দেশেই এমন অবস্থায় পড়েছেন অনেকে। তবে নিবন্ধনে কমেছে জটিলতা। 2.5 লাখের বেশি নিবন্ধন হচ্ছে প্রতিদিন। নিবন্ধন বাড়ায় অনেকে দেরিতে পাচ্ছেন SMS, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। কোনো জায়গায় আমরা যেরকম ভেবেছিলাম লোক বেশি আসবে,
কিন্তু কম আসতেছে, আবার কোনো জায়গায় ভেবেছিলাম কম আসবে, সেখানে বেশি আসছে। আমরা এটাকে প্রতিনিয়ত বসে ব্যালেন্সিং আমরা করছি। যেহেতু নিবন্ধন অনেক বেশি হচ্ছে, লক্ষ লক্ষ হচ্ছে, সে কারণে পরে সময়টাও কিন্তু একটু বাড়বে। দেশে করোনার নিবন্ধন শুরু হয় 27 জানুয়ারি। সুরক্ষার ওয়েবসাইটে চলছে নিবন্ধন। সুরক্ষার মোবাইল অ্যাপ ভার্সন নানা জটিলতায় চালু হয়নি 22 দিনেও। তবে টিকা কেন্দ্রে জট কমাতে QR কোড দিয়ে অল্প সময়েই তথ্য হালনাগাদে চালু হলো আরেকটি অ্যাপ। যখন একজন কেউ টিকা কার্ড নিয়ে আসবে, টিকা কার্ডটা দেখাবে, ভ্যাকসিন দেওয়ার সময় জাস্ট তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের QR কোডটা স্ক্যান করবে। তাহলে কি হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহীতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সোমবার দেশে আসছে আরও 20 লাখ করোনা টিকা। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি, ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি। এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে, তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। দেশে 1000-এর বেশি হাসপাতালে চলছে করোনার টিকা দেয়া। নিবন্ধনকারীর পাশাপাশি প্রতিদিন বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। এখন পর্যন্ত টিকা নেয়া কারো ক্ষেত্রেই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম দিন টিকা নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার সহ 6 ক্রিকেটার। সাথে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা। সব মিলে টিকা নিয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের 23 জন। কিছুটা ভয়, কিছুটা সংকোচ। বিসিবি ডাকে শুরুতে সাড়া দেননি ক্রিকেটাররা, কিন্তু দেশব্যাপী টিকা কার্যক্রমে জোর লাগলে টিকা নিতে উদ্যোগী হন নিউজিল্যান্ড সফরের ক্রিকেটাররা। বিসিবির কাছ থেকেও ক্রিকেটার পেয়েছেন ভরসা। আমি অস্বীকার করব না, যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না। বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন, যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই কারণ, এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গুড থিং দ্যাট আই এম টেকিং। আর যেটা বললাম যে আসলে আমরা অনেক লাকি, আমরা বাংলাদেশিরা অনেক লাকি যে আমরা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটা নিতে পারতেছি। বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই চলছে। সে যুদ্ধে জিততে চান সৌম্য, তাসকিন, নাসুমরা। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। সবার দেওয়া উচিত যাদের সুযোগ হয়, কারণ এটা আমাদেরকে আরও কাজ করতে হেল্প করবে, সব সময় সেফ থাকতে সুবিধা করবে। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তেমন কিছু না, আমি বিশেষ করে একটু নার্ভাস ছিলাম আর কি। এখন তেমন কিছু একটা ফিল করতেছি না। টিকা নিয়ে করোনা সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন ক্রিকেটাররা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদেশি কোচিং স্টাফরা। বোর্ড পরিচালকরাও টিকা নিয়ে সফরে যাচ্ছেন। শনিবার দ্বিতীয় দফা টিকা নেবেন নিউজিল্যান্ডগামী বাকি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সফোর্ডের করোনা টিকা নিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে তিনি ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ 11 দেশের কূটনীতিকরা। দ্বিতীয় ধাপে স্বতঃস্ফূর্তভাবে অক্সফোর্ডের করোনা টিকা নিতে আসেন বাংলাদেশের নানা মিশনের কূটনীতিক ও দাতা সংস্থার 42 প্রতিনিধি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও। পরে তিনি জানান, আন্তর্জাতিক মহলেও টিকা ব্যবস্থাপনায় প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। তো এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও। এই কর্মসূচির জন্য সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। ভারতে উৎপাদিত ব্রিটেনের অক্সফোর্ডের টিকা বাংলাদেশে নিতে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে
টিকার আওতায় আনার যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের জন্য চমৎকার আয়োজন করেছে। এখানে টিকা দেবার ব্যবস্থাপনায় আমি মুগ্ধ। সারা বিশ্বের মানুষ এই একই ভাইরাসে আক্রান্ত। এই মহামারী সবাইকে যৌথভাবে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মতো ব্রাজিলেও অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয়েছে। সেই টিকা আমি এখানে নিতে পেরে অনেক খুশি। এর আগে 10 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় টিকা নেন ঢাকায় নিযুক্ত নানা মিশনের 30 রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধি। মিশনের কাছ থেকে তালিকা পাওয়া শর্তে আগ্রহী কূটনীতিকদের পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে মে মাসের 21 তারিখ থেকে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছিল। জেএসসি এবং এসএসসির ফলের উপর ভিত্তি করে এবারের এইচএসসির ফল দেয়া হয়। পাশের হার ছিল 100%। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএর উপর নম্বর কমানো হয়েছে। এবার এসএসসি এবং এইচএসসির জিপিএর নম্বর থাকবে 20 আর পরীক্ষা হবে 100 নম্বরে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখও ঠিক করা হয়েছে। ক ইউনিটের ভর্তি পরীক্ষা 21 মে, খ ইউনিটের 22 মে, গ ইউনিটের 27 মে, ঘ ইউনিটের 28 মে ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা 5 জুন অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদনের জন্য চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গড় হতে হবে ক ইউনিটের জন্য 8.5, এছাড়া খ, গ ও ঘ ইউনিটের জন্য 8 ও চ ইউনিটের জন্য 7 জিপিএ। তারিখগুলো সেটি আমাদের আজকে জেনারেল অ্যাডমিশন কমিটিতে তারিখগুলো সেটা নির্ধারণ করা হলো। তারপরে ন্যূনতম আবেদন করার ন্যূনতম যোগ্যতা কি সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার 8টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। এটিও কেন্দ্র প্রধান যারা থাকবেন, আমাদের ইউনিট প্রধান যারা থাকবেন, তারা যথাযথভাবে সমন্বয় করে কিভাবে করবেন সেগুলো একেবারেই যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং পরীক্ষার আয়োজনের এখন প্রস্তুতিগুলো চলতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন 8 মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে 31 মার্চ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জন ও সংগঠন বা প্রতিষ্ঠান পর্যায়ে 5 জন শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কিছুক্ষণ আগে আমরা এই প্রতিবেদনটি দেখছিলাম। এবারে চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। 69 বছর পরও জাতি জানে না 52 ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন। পাঠ্যপুস্তক বা নথিপত্রে 5 জনের নাম আসলেও সে সময়ের বিভিন্ন পত্রিকা ও গবেষণা তথ্য বলছে ভাষা শহীদের সংখ্যা আরও বেশি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিষয়টি সরকারের উচ্চ মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অমর একুশের চিরচেনা দৃশ্য এটি। স্বাধীনতার আন্দোলনের বীজ বপনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। জাতিসংঘ দিনটিকে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, অথচ এতদিন পরও জাতি জানে না ভাষা শহীদদের প্রকৃত সংখ্যা। পাঠ্যপুস্তকে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার এই 5 শহীদের নাম, অথচ সেই সময়ের পত্রপত্রিকা ও গবেষণায় রিকশা চালক আব্দুল আওয়াল ও কিশোর ওয়াহিউল্লাহর নামও পাওয়া যায়। 52 সালের 22 ও 24 ফেব্রুয়ারির দৈনিক আজাদে শহীদের সংখ্যা 8 জন উল্লেখ করা হয়। 23 ফেব্রুয়ারি প্রকাশিত দৈনিক সংগ্রামে শহীদের সংখ্যা বলা হয় 7। আর পাকিস্তানের নির্বাসিত লেখক লাল খান তার পাকিস্তানস আদার স্টোরি দ্য 1968-69 রেভলিউশন বইতে ভাষা আন্দোলনে নিহতের সংখ্যা 26 জন উল্লেখ করেন। এই নাম্বার আমি সঠিক বলে মানি না, তবে প্রাথমিকভাবে এরা কজনই
নিহত হয়েছে। তখন তো একটা সন্দেহ করতে যে তাহলে আরও গুলি হয়েছে, আরও লোক মারা গেছে, কিন্তু কে মারা গেছে, কোথায় কারা মারা গেছে এইটার পাওয়া যায় না। ওই ভাষা আন্দোলনের সময় যাদের নাম শনাক্ত করা গিয়েছিল, শিশু ওহিউল্লাহ এবং রিকশা চালক আব্দুল আওয়াল, এদের নামটা পর্যন্ত এখন পর্যন্ত পাঠ্যপুস্তকে সেইভাবে দেখা যায় না। এত তথ্য উপাত্ত ও ভাষা সৈনিকরা বেঁচে থাকা সত্ত্বেও কেন জানা যাচ্ছে না প্রকৃত শহীদের সংখ্যা? এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বিষয়টি তিনি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরবেন। আন্দোলন হয়েছে সেই সমস্ত কলেজে, ইউনিভার্সিটিতে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, কারা সামনের কাতারে আছিলেন, সেই তালিকা প্রস্তুত করা এখনও আমার মনে হয় সম্ভব, এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন, তাহলে নিশ্চয়ই জাতি উপকৃত হবে এবং ইতিহাস সংরক্ষিত হবে। ভাষা শহীদদের স্মরণে এভাবেই দাঁড়িয়ে আছে স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার, অথচ যে ভাষা শহীদদের স্মরণে এই শ্রদ্ধা, সেই সংখ্যাটাই এখনও অজানা। পাঠ্যপুস্তক খুললে এখনও ভাষা শহীদ মানে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল। প্রজন্মের পর প্রজন্ম ভাষা শহীদের সংখ্যা নিয়ে এই যে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছে, এই দায় আসলে কার? সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জন এবং সংগঠন বা প্রতিষ্ঠান পর্যায়ে 5 জন শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। এদিকে শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে পালিত হবে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান জানান, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জন ও প্রতিষ্ঠান বা সংগঠন পর্যায়ে 5 জন করে শ্রদ্ধা জানাতে পারবেন। এবছর প্রতিষ্ঠান এবং সংগঠন এই পর্যায়ে সর্বোচ্চ একই সঙ্গে সর্বোচ্চ 5 জন অংশগ্রহণ করবেন, পুষ্পার্ঘ্য অর্পণ করবেন, এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ 2 জন। এটি একটু অনুসরণ করা খুবই জরুরি, কেননা বড় আকারের জনসমাগম অনেক সময় অনেক ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুপুরে নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তল্লাশির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। বরাবরের মতো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শহীদ মিনার কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যান চলাচল নিয়ন্ত্রণ করব। প্রতিটি মানুষ যারা এখানে ঢুকবেন, যতটা সম্ভব আমরা তাদের দেহ তল্লাশি করে এখানে ঢুকতে দিব, এবং যেহেতু ক্যাম্পাস খালি অবস্থায় আছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের জঙ্গি হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অনলাইনে বিতরণ করা খাদ্য সামগ্রীর দিকেও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় পুষ্টি ও নিরাপদ খাবার নিশ্চিতে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। অনলাইনে বিক্রি হওয়া খাবারের দিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। এই ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, ঠিক অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। 2 দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার। সেই ব্যবস্থাগুলি আপনাদের নিতে হবে। খাদ্যের মান পরীক্ষায় ফুড টেস্টিং ল্যাবরেটরির সুবিধা রাজধানী ও বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে নিশ্চিত করার পরামর্শ দেন শেখ হাসিনা।
খাদ্য উৎপাদনে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল মিলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারে প্রচার চালাতেও নির্দেশনা দেন তিনি। একটি অনুরোধ করব আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, যে নিরাপদ খাদ্য শুধু ল্যাবরেটরি টেস্ট করা বা এগুলি হবে না, সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এটা প্রচার করতে হবে। সেটা হলো সুষম খাদ্য কিভাবে গ্রহণ করবে, কিভাবে খাদ্যটা নিলে সেটা সুষম খাদ্য হবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার একটা প্রচারও দরকার। এটা বয়স্ক বা যারা একেবারে ছোট শিশু তাদের জন্য প্রযোজ্য, এমনকি মাতৃত্বকালীন সময়েও কি খাবার খাবে বা তার পরবর্তীতে বা ছোট শিশুর জন্য কি, এগুলির আমার মনে হয় একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসবে। প্রক্রিয়াজাত খাদ্যের নিরাপদ পরিবহনে ডাক বিভাগকে কাজে লাগানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভাত খেতে পারলে পেটটা ভরে একবার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলে সরকারের বেঁধে দেওয়া দাম গ্রাহকদের জন্য সহনীয় নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের মতে ভর্তুকি দিয়ে সয়াবিন তেলের দাম কমানো জরুরি। এদিকে বেঁধে দেওয়া দামে পাইকারি বাজারে ভোজ্য তেল বিক্রি হলেও এর সুফল মিলছে না খুচরা বাজারে, বিক্রি হচ্ছে আগের দামেই। দেশে বছরে 15 লাখ টন ভোজ্য তেলের চাহিদা, যার 90 ভাগই আমদানি হয়। এমন পরিস্থিতিতে গত 6 মাসে দাম বেড়েছে অন্তত 5 বার। চরম বিপাকে ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী সহ বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি খোলা সয়াবিনের দাম 115 টাকা বেঁধে দিলেও তা বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। আর বোতলজাত তেল প্রতি কেজি 135 টাকা নির্ধারিত হলেও তা বিক্রি হচ্ছে কিছুটা কমে। এছাড়া পাম অয়েল বিক্রি হচ্ছে 105 টাকা দরে। আমি রূপসাদা খেতাম প্রতি মাসে রূপসাদা, কিন্তু এই তেলের দাম বাড়তির কারণে আমার বসুন্ধরা অথবা তীরের দিকে যেতে হয়, কারণ ওখানে একটু দাম কম। তেলের বদল এখন ঊর্ধ্বগতি আছে, যদি এটা কমাতে চেষ্টা করতে হবে সরকারের। কারণ এই দাম ফিট করে দিয়ে একটা বলে দিলাম এত টাকা, এটা দিয়ে কোনোদিন বাস্তবায়ন করা যায় না। ব্যবসায়ীরা বলছেন বাজারের নতুন মূল্যের তেল এখনো না আসায় আগের দামেই বিক্রি করতে হচ্ছে। আমাদের ধরেন 5 লিটারের সাপ্লাইটা আছে, কিন্তু 8, 2, 1 এগুলি সাপ্লাইটা একটু কম, তো এগুলি যদি আরও অ্যাভেলেবেল হয় তখন আরও দামটা কমবে। সরবরাহ বাড়ানোর পাশাপাশি শুল্ক ও ভ্যাট কমিয়ে হলেও তেলের দাম সহনীয় পর্যায়ে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। সুলভ মূল্যে সরবরাহ বৃদ্ধি করতে হলে যে শুল্ক কাঠামো বর্তমানে আছে, যেহেতু এটি একটি আমদানি নির্ভর পণ্য, সেই শুল্ক কাঠামোর পরিবর্তনের প্রয়োজন, অর্থাৎ শুল্ক হ্রাস করা দরকার। ব্যবসায়ীরা বলছে 3 পর্যায়ে ভ্যাট আছে, সেটা অযৌক্তিক। রোজায় ভোজ্য তেলের চাহিদা বিবেচনায় টিসিবির সক্ষমতা বাড়ানোর তাগিদও বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে নিল কলকাতা। পুরনো ঠিকানায় 3 মৌসুম পর ভিত্তিমূল্যে 1 কোটিতে রাজস্থানে মুস্তাফিজ। ফতুল্লা স্টেডিয়াম বরাদ্দ পেলে নিজ উদ্যোগে সংস্কার করবে বাফুফে। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচের সিদ্ধান্ত 23 ফেব্রুয়ারি। আইপিএলে প্রত্যাবর্তনে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান। নিলামে 3 কোটি 20 লাখ রুপিতে তাকে কিনেছে কেকেআর। 3 মৌসুম পর আবারও প্রিয় দলে ভিড়লেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে খেলতে পারেননি সাকিব। এবার সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামের 2 নম্বর সেটে ছিলেন টাইগার তারকা। তার জন্য প্রথম বিড করে কলকাতা নাইট রাইডার্স, এরপর আগ্রহ প্রকাশ করে পাঞ্জাব কিংস। লড়াই জমে উঠলে এক পর্যায়ে একটু একটু করে দাম বাড়তে থাকে, শেষ পর্যন্ত যেটা ঠেকেছে 3 কোটি 20 লাখ রুপিতে। মুস্তাফিজও দল পেয়েছেন। প্রথম বিডে ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে রাজস্থান রয়্যালস। আগের মতো ক্রিকেটারদের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া হয় না। এখন একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে বিসিবি। আর সেই যাত্রায় যে সংকট, তা থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা জরুরি বলছেন নাজমুল হাসান পাপন। তবে ওয়ানডে টি-20তে যে মানসিকতা দেখায় দল, টেস্টে তার প্রতিফলন না থাকায় আপত্তি বোর্ড সভাপতির। সবার সাথে কথা বলেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি।
ব্রাথওয়েটের উইন্ডিজ যে ধাক্কা দিয়ে গেছে, যে ক্ষত তৈরি হয়েছে টাইগার ক্রিকেটে, তা শুকোতে অনেকটা সময় লেগে যাবে। খালি চোখেই অনেক কিছু পানির মতো পরিষ্কার। বিশ্লেষণের প্রয়োজন নেই, সমাধানের পথ খুঁজতে তৎপর বিসিবি। সমন্বিত প্রয়াসই উত্তরণের একমাত্র উপায়। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি, এটা ডেফিনেটলি সমস্যা কোথায় এটা যে জানি না বা বুঝি না কেউ তা না, কিন্তু এখন যে পদ্ধতিতে যাচ্ছে এমন এটাই আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি। ওদেরকে বলে দেওয়া এটা করবা না, এটা করবার চেয়ে এইভাবে ওদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে যেটা করা হচ্ছে এখন, এটা হচ্ছে বেটার। দায় যেমন ক্রিকেটারদের, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল কিংবা বোর্ডের বিচক্ষণতাও তাতে বড় প্রশ্নের মুখে। কেন এমন হচ্ছে? কারণ অনুসন্ধানে তামিম মুশফিকদের সাথে আলোচনা হয়েছে বোর্ড সভাপতির। সেই সূত্র ধরে ভবিষ্যতে এগোতে চায় ক্রিকেট বোর্ড। আগে তাই করতাম, সোজা বলে দেওয়া হতো এটা করো এটা করো, এখন তো আর এটা করি না, একটু প্রবলেম হচ্ছে। তবে আমি খুশি যে আমাদের যে ধারণা আমার ছিল সমস্যা কোথায়, এবং ওরা যে বলছে বেশিরভাগই মিলে যাচ্ছে, 90% মিলেই যাচ্ছে। সামনে নিউজিল্যান্ড সফর, তার আগে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্তে যেতে চায় না বিসিবি। সমস্যা ধরিয়ে দিয়ে আপাতত কোচিং স্টাফকে আরও সময় দেওয়ার পক্ষে বোর্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে বসেছে টাইগার সাবেকদের ক্রিকেট মেলা। 70 বলের লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন দেশসেরা সাবেক তারকারা। যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের উত্থান, তাদেরকে পরিচয় করিয়ে দিতেই আয়োজকদের এই প্রয়াস। বিসিবিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এই ছবিগুলোতে খুঁজে নিতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সোনালী অতীত। প্রথমবার আয়োজিত 70 বলের আসরে যেন কিংবদন্তিদের মেলা। পরিবার পরিজন নিয়ে সময়টা উপভোগ করছেন সবাই। সেই পুরনো প্লেয়ারদের সাথে ঢাকা, যাদের সাথে একসময় অনেক সময় পার করেছি মাঠে। আয়োজনটা তো এক কথা অসাধারণ। এটা তো প্রত্যেক বছরই হয়। এটা আমাদের কাছে বিশাল একটা ফেস্টিভ্যাল। এই ধরনের টুর্নামেন্ট আমার মনে হয় দ্য ভেন্যু হিসাবেও আমার মনে কক্সবাজার এর চেয়ে ভালো হতে পারে না। সো ওভারঅল ইটস এ গুড ফিলিংস। আয়োজকদের লক্ষ্য সাবেকদের এক করা, ক্রিকেটের প্রসার ঘটানো, সাথে যাদের হাত ধরে এদেশে ক্রিকেট এগিয়েছে এই প্রজন্মের কাছে তাদের পরিচয় করিয়ে দেয়া। T10 তো আমরা আগেও খেলেছি, তো 10 ফরম্যাটটা আমার কাছে মনে হয় জনপ্রিয় হবে এবং তারা খেলে এনজয় করবে। X6টা ক্যাপ্টেনই, আকরাম ভাই, সুজন ভাই, দুর্জয় ভাই, নান্নু ভাই, সুমন ভাই, পাইলট ভাই আছে, রফিক ভাইদের মতো তারকারা যারা আছে, সবাইকে এক প্ল্যাটফর্মে জড়ো করলে এইটা আসলে ক্রিকেটকে প্রচার এবং প্রসারে উদ্বুদ্ধ করবে ইয়াং জেনারেশনকে। কক্সবাজারে লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে শনিবার পর্যন্ত। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ফতুল্লা স্টেডিয়াম বরাদ্দ পেলে নিজ খরচেই খেলার উপযোগী করা হবে জানিয়েছেন বাফুফে। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও মিলেছে সবুজ সংকেত। পরিত্যক্ত অবস্থায় ফেলে না রেখে মাঠে খেলা আয়োজনের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচের সিদ্ধান্ত জানা যাবে 23শে ফেব্রুয়ারি। সে অনুযায়ী ঠিক হবে জাতীয় দলের পরিকল্পনা। ঘরোয়া ব্যস্তসূচি মাঠ সংকটে ফতুল্লা স্টেডিয়ামে চোখ বাফুফের, যেটা ক্রিকেট বোর্ডকে ব্যবহারের জন্য দিয়ে রেখেছে এনএসসি, কিন্তু ভেন্যু পড়ে আছে বেহাল অবস্থায়। বিসিবির সাথে বাফুফের কথা এগোচ্ছে, কিন্তু ফতুল্লা স্টেডিয়ামকে খেলার উপযোগী করা কতদিনের সম্ভব, সেই প্রশ্ন কর্তাদের কাছে। ফতুল্লার যে মাঠ, সেটি অন্যান্য লিগ খেলাগুলো চালানোর জন্য আমরা সেটা অবশ্যই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে দাবি করি। গ্রাউন্ড প্লেবল করতে বা ম্যাচ যেভাবে আমাদের খেলাগুলো চলে, সেগুলোর জন্য আমরা সেই দায়িত্ব নিয়ে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠ রেডি করে নিব। স্টেডিয়াম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকুক, সেটা চায় না ক্রীড়া মন্ত্রণালয়। যদি ফুটবল ফেডারেশন আমাদের কাছে চাইতেন, তাহলে আমরা ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে পারতাম। আমাদের পক্ষে কোনো আপত্তি নেই, কিন্তু এটি জন্য যেহেতু এখন ক্রিকেট বোর্ডকে আমরা ব্যবহার করার জন্য দিয়েছি, এটি অবশ্যই ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণে অপেক্ষা বেড়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 23 ফেব্রুয়ারি। তবে 3 হোম ম্যাচই ঘরের মাঠে খেলতে চায় বাফুফে, আর ভেন্যু ও সূচি চূড়ান্তের উপর নির্ভর করছে জাতীয় দলের ক্যাম্প। আমাদের পজিশন হচ্ছে আমরা বাংলাদেশে খেলার জন্য আমরা স্বাগতিক দেশ হিসেবে আমরা প্রস্তুত আছি। বাকি যে দুটো হোম ম্যাচ আছে আমাদের ভারতের এগেনস্টে এবং আমাদের ওমান এগেনস্টে, সব খেলায় আমরা বাংলাদেশে খেলতে কিন্তু আগ্রহী। সমালোচনার মুখে নতুন রেফারিস কমিটি গঠন করেছে বাফুফে। সেখানে ডেপুটি চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন কাজী নাবিল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
18তম গ্র্যান্ড স্ল্যামের পথে আরও এক ধাপ এগোলেন নোভাক জকোভিচ। আসলান কারাতসেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সার্বিয়ান সুপারস্টার। সেমির লড়াইয়ে শুরু থেকে আধিপত্য জকোর। প্রথম সেট জিতে নেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে কারাতসেভ প্রতিদ্বন্দ্বিতা গড়ে হেরেছেন 4-6 গেমে। শেষ সেটে শীর্ষ বাছাইয়ের কাছে পাত্তা পাননি কারাতসেভ। ফলে অভিষেকে গ্র্যান্ড স্লাম ফাইনালের কীর্তি গড়া হলো না এই রুশ তরুণের। অন্যদিকে রেকর্ড 24তম গ্র্যান্ড স্লামের অপেক্ষা বেড়েছে সেরিনা উইলিয়ামসের। সেমিতে নাওমি ওসাকার কাছে সরাসরি সেটে হেরেছেন মার্কিন তারকা। রড লেভার অ্যারেনায় সোয়া 1 ঘন্টার লড়াইয়ে সেরিনার হার 3-6, 4-6 গেম। খবরে এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীরের নতুন পর্যটন আকর্ষণ বরফের তৈরি ইগলু ক্যাফে। ভেড়ার চামড়ায় মোড়ানো বরফের চেয়ারে বসে ঐতিহ্যবাহী কাশ্মীরি গরম খাবার সঙ্গে ধোয়া তোলা চা ব্যাপক টানছে পর্যটকদের, যা আশার আলো দেখাচ্ছে সংঘাতে পিছিয়ে পড়া কাশ্মীরের পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানো। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। অনলাইনে পণ্য কিনতে গিয়ে শুধু গ্রাহক নয়, প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা পরিশোধের পর পণ্য সরবরাহ না করার মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়তই। সম্প্রতি নওগাঁ থেকে এমন এক প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ। অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। ফেসবুকে পেজ খুলে গত 6 মাস ধরে ব্যবসা করেন এক তরুণী। সম্প্রতি চায়না টু বাংলাদেশ নামক ফেসবুক গ্রুপে পণ্য কিনতে পোস্ট দেন তিনি। পরে তার সাথে যোগাযোগ করেন আরেক তরুণী। পণ্যের মূল্য বাবদ অগ্রিম 50% টাকাও পরিশোধ করেন তিনি। শেষ পর্যন্ত পণ্য তো জোটেইনি, তাকে দ্বারস্থ হতে হয়েছে পুলিশের। অনলাইন থেকে কেউ প্রোডাক্ট কিনতে ভয় পাচ্ছে, মানে ভালো যে পেজগুলো আছে এগুলো হচ্ছে ভুক্তভোগী হচ্ছে, প্লাস হলো যে যারা আমরা অ্যাডভান্স দিচ্ছি তারা ভুক্তভোগী হচ্ছে। মামলার তদন্তে পুলিশ সন্ধান পায় একটি অনলাইন প্রতারক চক্রের। নওগাঁয় অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা বলছেন, আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে টার্গেট করত ক্ষুদ্র ব্যবসায়ীদের। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাওয়ার পর বন্ধ করে দিত যোগাযোগ। তো আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা দেখা গেছে যে ডেলিভারি চার্জ নেয়ার মাধ্যমে তারা শতাধিক লোকের কাছ থেকে এই প্রতারণাটা করে আসছে। আর স্পেসিফিক কিছু আমাদের ভিকটিম আছে যারা কিনা অলরেডি 50% অ্যাডভান্স দিয়ে তাদের পণ্য পায়নি। অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা করলে কেউ পার পাবে না বলেও জানাচ্ছে পুলিশ। এই অনলাইন প্রতারণার সাথে যে কেউ জড়িত হোক, যখনই জড়িত হবে তাৎক্ষণিকভাবে আমাদের চোখ কিন্তু চারদিকেই। আমরা যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স লুকানোর কোনো সুযোগ নাই। আমরা এটা খুব সহজেই আমরা সক্ষম যে যারা অনলাইন প্রতারণার সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আয়ত্তে সুপর্দ করার জন্য। ফেসবুকে পেজ বা গ্রুপ থেকে পণ্য কেনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন, আহত হয়েছেন আরও 4 জন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। দুপুরে গোবিন্দগঞ্জের পান্তিলা এলাকার বানেশ্বর বাজারে এই দুর্ঘটনা ঘটে। বেলা সোয়া 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে ট্রাকের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেলিম রেজার ছেলে মুস্তাফিজুর রহমান। ট্রাকটি আটক করেছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন 2 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। এছাড়া খাগড়াছড়ির ভাইবোন ছড়াই চাঁদের গাড়ি খাদে পড়ে 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 যাত্রী। পুকুর, খালবিল, নদী ও জলাধার ভরাট বা শ্রেণী পরিবর্তনের প্রয়োজন হলে
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। জাতীয় পরিবেশ কমিটি নির্বাহী কমিটির 15তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সচিবালয়ে কমিটির সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া ছিদ্রযুক্ত ইট ও ব্লক তৈরি ও ব্যবহারে ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে সভায়। সকাল 11টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুরু হয় জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির সভা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। মন্ত্রী জানান, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার অপরিহার্য জাতীয় স্বার্থে ভরাট করার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার আওতাধীন প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যে কোনো ভরাট কার্যক্রম অন্তর্ভুক্ত করা যাবে না। পুকুর, ডুবা, খাল, বিল, নদী, কৃত্রিম প্রাকৃতিক জলাধার ভরাট বা শ্রেণীবদ্ধ করা নিরুৎসাহিত করিতে হইবে। পরিবেশ মন্ত্রী আরও জানান, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাকে কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেয় এই কমিটি। হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান অনুমোদন নিয়ে তদনুসারে পাহাড় কাটতে হইবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থা কর্তৃক কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। বৈঠকে ইটভাটা আইন 2019 বাস্তবায়নে ছিদ্রযুক্ত ইট এবং বিভিন্ন ধরনের ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ব্লক ইট তৈরিতে শুল্ক কমানো অথবা সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে মত দেয় কমিটি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ বরফের তৈরি ইগলু ক্যাফে। সেখানে তারা পাচ্ছেন ভেড়ার চামড়ায় মোড়ানো চেয়ারে বসে কাশ্মীরের ঐতিহ্যবাহী গরম খাবার খাওয়া ও চা পানের সুযোগ, যা আশা জাগাচ্ছে সংঘাত ক্ষুব্ধ রাজ্যটির পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর। কাশ্মীর বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এতে নতুন মাত্রা এনেছে বরফের তৈরি ইগলু ক্যাফে। শীতে গুলমার্গের মাটি থাকে সাদা বরফের চাদরে ঢাকা। এর উপরই তৈরি হয়েছে ক্যাফেগুলো। ভারতে এমন ইগলু ক্যাফের ধারণা প্রথম এনেছেন কোলোহাই গ্রুপ অফ হোটেলসের ব্যবস্থাপনা পরিচালক। অবশ্য ইউরোপের বরফের সাথে কাশ্মীরের বরফের পার্থক্য রয়েছে। কাশ্মীরের বরফ মূলত গুঁড়ো গুঁড়ো, যার কারণে কয়েক মাস টিকে থাকার উপযোগী করে তৈরি করতে হয় ইগলুর কাঠামো। এতে সময় লাগে 15 দিনেরও বেশি। সুইজারল্যান্ডে প্রথম ইগলু ক্যাফে দেখে আমি অবাক হয়েছিলাম। তখনই ভেবেছি এখানেও ইগলু ক্যাফে করব। এই শীতে করেই ফেললাম। 22 ফুট আয়তনের প্রতিটি ক্যাফেতে রয়েছে বরফের তৈরি চেয়ার, টেবিল, যেগুলো মোড়ানো ভেড়ার চামড়ায়। কাশ্মীরি ঐতিহ্যে সাজানো ক্যাফেতে একসাথে বসতে পারে 16 জন। প্রতিদিন খোলার পর ক্যাফের চারপাশে ছড়িয়ে দেয়া হয় সুগন্ধিযুক্ত হারমেল ও এসফান্ট বীজের ধোঁয়া। অসাধারণ, এখানকার খাবারগুলো সুস্বাদু। কেন্দ্র সরকারের বিশেষ অধিকার বাতিলের সিদ্ধান্তের পর গত বছর লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কাশ্মীর পর্যটন শিল্প। তবে গত কয়েক সপ্তাহে ইগলু ক্যাফের জনপ্রিয়তার কারণে আশার মুখ দেখতে শুরু করেছেন পর্যটন খাতে জড়িত ব্যবসায়ীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।